মেয়েরা চিন্তা করে একটা স্বামী থেকে, যে স্বামী যদি মরে যায় আগে তাহলে স্ত্রী কি করবে। কিন্তু আমার ছেলে মেয়েরা আমাকে প্রমাণ করে দিয়েছে কত ভালো ওরা। ওখানে বলি যে তোমার ছেলে মেয়েরা যে এত ভালো, তুমি জীবিত অবস্থা আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে গেছি। আমার ছেলে মেয়েদের একজনের একজন কি আমাকে করবে, কি আমার দরকার, আমার কতটুকু প্রয়োজন, কি দরকার, সমস্ত ছেলে মেয়েরা আমাকে ওইভাবে আমাকে জিজ্ঞেস করবে। মনিকা রাত্রেবেলা আমাকে 2-3 ঘন্টা টাইম দিয়ে যায়। ওর আব্বার বিছনায় শোয়, ওই বালিশে মাথা রাখে, হাতে মোবাইল থাকে। উনি যখন যুদ্ধ করে বাংলাদেশে আসেন তখন উনি দেখলেন যে এই দেশটা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। এখানে কেউই ভালোভাবে থাকতে পারছে না, কেউ ব্যবসা বাণিজ্য করতে পারছে না, কেউ অফিস করতে পারছে না, যার যেই কর্ম সে কেউই কিছু পারছে না। প্রত্যেকটা জায়গায় একটা অশান্ত ভাব, মেয়েরা বাইরে যেতে পারছে না, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, মেয়েদেরকে হাইজ্যাক করা হচ্ছে, দেশের অবস্থা এত খারাপ। ঠিক সেই মুহূর্তে কয়েকজন মুক্তিযোদ্ধা এবং গুণী ব্যক্তিরা তারা এগিয়ে আসলো। তার ভিতরে নুরুল ইসলাম বাবুল সাহেব একজন। তিনি ভাবলেন যে আমাদের দেশে অর্থনীতিকে খুব অভাব হয়ে পড়েছে, ব্যাংকে থেকে কোনো টাকা নেই। তিনি এইসব চিন্তা করে যে কিভাবে এই দেশকে আবার সুন্দরভাবে একটি দেশে রূপান্তরিত করা যায়, একটি মানুষ একটি মাথা নিয়ে একের পর এক তিনি ফ্যাক্টরিগুলি করে গেলেন। উনি যারা কর্মসংস্থান নেই তারা কিভাবে কর্ম করে পরিবার চালায় সেই সমস্ত দিকগুলো সে চিন্তা করেছিলেন। ঠিক তেমনি ঠিক সেই মুহূর্তে তিনি তখন ফ্যাক্টরিগুলি করেনি, ওনার আগে থেকেই কয়েকটা দোকান ছিল, ওয়াইজঘাট ছিল, রমনা ভবনে ছিল। রমনা ভবনে 3টি দোকান ছিল, ওয়াইজঘাটে তার বিরাট বড় একটি দোকান ছিল ইলেকট্রিকের, যমুনা বিদ্যুৎ বিতান। তিনি ভাবলেন যে আমি দোকান নামে পরিচিত কখনো হব না, আমি মিল ফ্যাক্টরি নামে পরিচিত হব, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার হবে, আমি এইভাবে আমি এগিয়ে যেতে চাই। ওনার সবসময় একটা জিদ তার ভিতরে ছিল, তার মেধা ছিল, তার শক্তি ছিল, তার বল ছিল। অন্যের সাহায্যে তিনি ভর করে হাঁটতে শিখে নাই। তিনি তখনই একদিকে ব্যবসা বাণিজ্য আর একদিকে তিনি আমাকে বিয়ে করেন। আমি যখন আমার বিয়ে হয় তখন ওনাকে নতুন করে দেখতেছি যে ওনার একের পর এক একটু অন্যরকম। আমি একটা পুরুষ মানুষ, এরকম চিন্তা ভাবনা আর এত শক্তি এত মেধা নিয়ে কিভাবে চলে। তো ওনাকে দেখতাম যে সকালবেলা বের হয়ে যেতেন, উনি রাতে ঘরে আসতেন, ওনার কাজের ভিতরেই ছিল তার মন। পরপর দেখলাম যে অনেক দাওয়াত আমি পাচ্ছি কিন্তু উনি কোনো দাওয়াতে যায় না, শুধু আমাকে বলে তুমি যাও। আমি বলি কি আমাকে গেলে তো আমাকে অনেক প্রশ্ন অনেকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে চলো, বলে একজনকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও কাজ করতে, তুমি সকাল রাত করো। তখন আমি একা একাই কোনো দাওয়াতে আমি অংশগ্রহণ করি, এরকমই আমার জীবনটা চলছিল। আর উনি বললেন যে আমার এই দোকান টোকান আমি এগুলো পছন্দ করি না, আমি দোকান করবো না, আমি মিল ফ্যাক্টরি করবো। উনি একের পর এক জায়গা কিনতে লাগলেন আর দোকানগুলো বিক্রি করতে থাকলেন। জয়দেবপুরে তার বিশাল জায়গা তিনি কিনলেন, সেখানে যমুনা ইন্ডাস্ট্রিজ উনি তৈরি করলেন, সেখানে 7টা ফ্যাক্টরি নিয়ে উনি শুরু করেছিলেন তার জীবন। তারপরে একের পর এক আপনারা তো জানেন যে একের পর এক তিনি করতে থাকলেন। ওনার একটি উদ্দেশ্য ছিল মানুষের, ওনার কর্মসংস্থান মানুষ যাতে পায়, ওনার কাছে এসে যাতে অনেকে উনি সাহায্য করতে পারে চাকরি দিয়ে। এটাই ছিল তার জীবনের একটা আমি দেখেছি। পরবর্তীতে উনি চিন্তা করলেন যে এই যে সাধারণ মানুষগুলো, তাদের কথা শোনা কেউ নেই, সাধারণ মানুষগুলো তাদের মনের অনেক কথা থাকে কিন্তু তার বলবে কার কাছে। সেই জন্য তিনি আপনার যুগান্তর পত্রিকার সৃষ্টি করলেন যে এই নিপীড়িত নির্যাতিত ব্যথিত মানুষগুলোর কথাগুলো যাতে এই পাতার ভরে লেখা হয়, তাহলে যদি সরকার বুঝতে পারে যে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে। পাশাপাশি উনি তারপরে
উনি ওখানেই থেমে নাই, তিনি হলো যমুনা টেলিভিশনও সৃষ্টি করেছিলেন। আপনারা তো সবই দেখেছেন এবং তার সমস্ত কথাগুলি আপনি শুনেছেন। ব্যক্তিগত জীবনে আমি যখন আমার ছেলেমেয়েগুলো হচ্ছিল, বড় হতে লাগলো, সমস্ত দায়িত্ব সে আমাকে দিয়ে দিল, বলে ওদেরকে তুমি স্কুলে নাও, ওরা কীভাবে লেখাপড়া করে এগুলো সব তোমার ডিউটি, আমার না। আমি এত লোড নিতে পারবো না, তুমি বাচ্চাদেরকে দেখো। আমি ওদেরকে নিয়ে স্কুলে যেতাম, সকাল থেকে আমি 1টা পর্যন্ত স্কুলে থেকে বাসায় আসতাম। তারপরে ওরা কে কীভাবে চলবে, লেখাপড়া কীভাবে করবে, এই দায়িত্বগুলো আমি পালন করতেছিলাম। ওদের রেজাল্ট হলে ওরা আব্বার কাছে এসে দাঁড়াতো এবং সালাম করবে, এরকম একটা ছিল, অনুভব ছিল। উনি বলতেন, তো আমাকে সালাম করতে হবে না, তোমার আম্মাকে সালাম করো, তোমার আম্মা অনেক কষ্ট করে, তোমরা তোমার আম্মাকে সবাই সালাম করো। ছেলের থেকে আরম্ভ করে মেয়েরা আমাকে শুধুই করতো ওর আব্বার কথা শুনে শুনে। আজকে এরপরে মেয়েরা যখন উপযুক্ত হলো, ওদের কোনো কথা উনি না করে নাই। যে মেয়ে যেভাবে চলছে, শুধু বলছে যে তোমরা লেখাপড়াটা ঠিক করে করো, তোমাদের সমস্ত কথা আমি রাখবো। উনি কোনো ছেলে মেয়েদেরকে নিজের হাতে একা পছন্দ করে বিয়ে দেয় নাই। যে যেরকম বলেছে, যে যেটা চেয়েছে, উনি সেভাবে সেটা গ্রহণ করে নিয়েছে। আমি যদি একটু বিরক্ত করতাম যে না এটা আমার ভালো লাগছে না, বলে এই কথা কখনো বলবা না। ওরা শিক্ষিত হয়েছে, ওরা সব কিছু বুঝতে পেরেছে, ওদেরকে না করবো না। যে যেরকম মনে করেছে ওদেরকে সেভাবে ওদের কথাটা রেখেছে। আজ আমি মনে করি যে উনি নেই এইটা আমি ভাবি না। আমার পাশে সেই বিছানাটা ঠিকই আছে, বালিশ দুটো ঠিকই আছে, কম্বলটা ঠিকই আছে, বাথরুমে গেলে দেখি তার ব্রাশটা ওখানেই আছে, রেজারটা সেখানে আছে, টয়লেটটা সেখানেই আছে, কিন্তু উনি নেই কাছে। আমি ওনার গোরস্থানে যাই, সেখানে আমি বলি, তোমাকে একটা কথা আমি বলেছিলাম, তুমি যদি আগে মরে যাও আমার কি হবে? উনি প্রশ্নের উত্তর দিত না। এখন আমি এই উত্তরটা তার কাছে গিয়ে বলি যে হে আল্লাহ, তাকে বলো যে আমার ছেলে মেয়ে আমাকে অনেক ভালো রেখেছে। যেটা মেয়েরা চিন্তা করে একটা স্বামী থেকে, যে স্বামী যদি মরে যায় আগে তাহলে স্ত্রী কি করবে, কিন্তু আমার ছেলে মেয়েরা আমাকে প্রমাণ করে দিয়েছে কত ভালো ওরা। ওখানে বলি যে তোমার ছেলে মেয়েরা যে এত ভালো, তুমি জীবিত অবস্থা আমি বুঝতে পারি না, আমি ভুল করে গেছি। আমার ছেলে মেয়েদের একজনের একজন কি আমাকে করবে, কি আমার দরকার, আমার কতটুকু প্রয়োজন, কি দরকার, সমস্ত ছেলে মেয়েরা আমাকে ওইভাবে আমাকে জিজ্ঞেস করবে। মনিকা রাত্রেবেলা আমাকে 2-3 ঘন্টা টাইম দিয়ে যায়, ওর আব্বার বিছনায় শোয়, ওই বালিশে মাথা রাখে, হাতে মোবাইল থাকে, শুধু জিজ্ঞেস করে আম্মা সারাদিনে কি খবর। ওর আব্বা যে কথাগুলো বলতো ও আমাকে সেভাবে বলে যে সারাদিনের খবর কি বলো। ঠিক আমার মেয়ে মনিকা ওইটাই আমাকে বলে। আমার বড় মেয়ে সোনিয়া, আহা, ওর মনটা এত নরম মনের মানুষ। বিদেশে যাবে সুটকেস ভর্তি শুধু আমার জিনিস। ওর আব্বা দেখে গেছে, আমলিকি দেখো তোমার বড় মেয়ে আমার জন্য কত কিছু নিয়ে আসছে, নিজের জন্য কিচ্ছু আনে নাই, সব আমার জন্য। বলকি খুব ভালো হয়েছে, এখন আমার আর আনা লাগবে না, তোমার ছেলে মেয়েরাই আনো। আমার জায়গা নেই কিছু রাখার, শাড়ি পরার জায়গা নেই আমার মেয়েরা কখন আমার কি লাগবে না লাগবে সব জিনিস। একটা মেয়ে বিদেশ গেলে শুধু বলে দাও আমার জন্য, ওদের জন্য কিচ্ছু বলে না। আমি তো এতটা আশাও করি নাই, এত চাইও নাই দুনিয়াতে। আমি প্রথম থেকে অনেক পেয়েছি দুনিয়াতে। আমার ছেলে মেয়ে যে আমাকে এত ভালোবাসবে, ওদের জন্য আমি কোনো চিন্তাই করি না। আমি ওর আব্বাকে বলছিলাম, তুমি যদি মনে চাও আমি গ্রামে গিয়ে থাকবো, আমি আর ঢাকা শহর ছেড়ে দেবো। এখন ঢাকা শহর গ্রামে আমার যেতে ইচ্ছা করে না, ওদের ভালোবাসা নিয়ে আমি আছি। আপনাদেরকে কি বলবো আজকের দিনে, সমস্ত কিছু তো আপনারা জানেনই। ওনার কিছুটা কথা আপনাদেরকে তুলে ধরলাম। আমি খুব ভালো আছি, আপনারা দোয়া করবেন। আমার ছেলে মেয়েরা ওর বাবার আদর্শ, আপনাদের যে আদর্শ দিয়ে গেছে আর ওদেরকে যে আদর্শ দিয়েছে, এই আদর্শ ধারণ করে আপনার সামনের দিকে এগিয়ে যান, তাহলেই ওনার আত্মার শান্তি পাবে। আজকের দিনে একটা কথাই বলবো, ওনাকে আপনারা সবাই দোয়া করবেন
উনি যাতে বেহেশত বান্দা হয়। এবং যদি আপনাদের কোনো কিছু ভুল ত্রুটি অন্তরে দিয়ে থাকে কেউ কখনো, সেগুলো ওনাকে ক্ষমার নজরে দেখবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।